বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। পিএম আইডিয়াল কলেজ কর্তৃক কারস্থাবিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাসে আমি মোসাম্মদ নূর মোহাম্মদ, প্রভাষক কারস্থাবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের অভিভাবকদের আমার সালাম দিও। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের ক্লাস সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজ একাদশ শ্রেণীর দ্বাদশ অধ্যায়ে ক্লাস নেই। দ্বাদশ অধ্যায়ে মৌলিক খাদ্য গোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা সম্পর্কে তোমাদের বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধ্যায়টি সম্পর্কে আমার লেকচারটি মনোযোগ সহকারে শুনবে ও অধ্যয়ন করবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক খাদ্য গোষ্ঠী কি? কোনো একটি খাদ্য সব রকম পুষ্টি উপাদান থাকে না। বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণের জন্য বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করা দরকার। শুধু শাক ভাত বা ডাল ভাত আহার অপূর্ণ থাকে। প্রতিদিনের প্রতিবেলায় আহারে দেহের চাহিদা অনুসারে খাদ্যের 6টি বিভাগ থেকে খাদ্য অন্তর্ভুক্ত করা আবশ্যক। তাই সুষম খাদ্য রচনা, মেনু পরিকল্পনা করার ক্ষেত্রে মৌলিক খাদ্য গোষ্ঠীর গুরুত্ব অপরিসীম। মৌলিক খাদ্য গোষ্ঠী কি? শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখতে হলে বিভিন্ন খাদ্যের প্রয়োজন। বিভিন্ন খাদ্য বিভিন্ন রকম খাদ্য উপাদান থাকে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল ও পানি। সে কারণে আহার পরিকল্পনার সুবিধার্থে বিশেষজ্ঞগণ খাদ্যকে 4টি দল বা বিভাগে বিভক্ত করেছে। এই দল বা বিভাগগুলো নাম মৌলিক খাদ্য গোষ্ঠী বলে পরিচিত। মৌলিক খাদ্য গোষ্ঠী শ্রেণীবিভাগ সকল প্রকার খাদ্য উপাদান এবং দেহে খাদ্যের কার্যকারিতার উপর ভিত্তি করে খাদ্যকে 4টি বিভাগে ভাগ করেছে, যেমন দেহ গঠনকারী খাদ্য, 2 শক্তি প্রদানকারী খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, দুধের চাহিদা পূরণকারী খাদ্য, দেহ গঠনকারী খাদ্য, মাছ মাংস এসে নিয়ে প্রোটিন সমৃদ্ধ খাদ্য, যেগুলো দেহ গঠনকারী খাদ্য, মাছ মাংস, ডাল, ডিম, বিচি ইত্যাদি। দৈনিক এগুলো 2 থেকে 3 পরিবেশন, অর্থাৎ 60 থেকে 120 গ্রাম পরিমাণ আমাদের গ্রহণ করতে হবে। শক্তি প্রদানকারী খাদ্য, চাল, গম, আটা, সুজি, ভুট্টা, শস্য জাতীয় খাদ্য শক্তি প্রদানকারী খাদ্য। এগুলো দৈনিক আমাদের 500 থেকে 650 গ্রাম গ্রহণ করতে হবে। দেহের অবস্থা, বয়স ভেদে খাদ্যের তারতম্যটা ভিন্ন হয়। রোগ প্রতিরোধকারী খাদ্য, শাকসবজি, ফলমূল ইত্যাদি ভিটামিন সমৃদ্ধ খাদ্য রোগ প্রতিরোধকারী খাদ্য। এগুলো আয়োডিন, ক্যারোটিন, ভিটামিন, রিবোফ্লাভিন ইত্যাদি পেয়ে থাকি। এগুলো পেয়ে থাকি। এগুলো দৈনিক 300 থেকে 500 গ্রাম গ্রহণ করতে হবে। দুধের চাহিদা পূরণকারী খাদ্য, দুধ ও দুগ্ধজাত খাদ্য, দুধের চাহিদা পূরণকারী খাদ্য। এই শ্রেণীর খাদ্য আমাদের প্রতিদিন গ্রহণ করা আবশ্যক। দুধ, টক দই, মিষ্টি, পুডিং ইত্যাদি।
এগুলো 200 থেকে 200 মিলিলিটার গ্রহণ করতে হবে। সুষম খাদ্য কি? যে খাদ্য দেহের চাহিদা অনুসারে পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্য বয়স, লিঙ্গ, পরিশ্রম, শারীরিক অবস্থা, আবহাওয়া ও আয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। খাদ্য সুষম করতে হলে বিভিন্ন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রোটিন জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, দুধ, ডিম মোট ক্যালোরি 15 থেকে 20% গ্রহণ করতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য চাল, আটা, চিরা, মুড়ি প্রভৃতি মোট ক্যালোরি 60 থেকে 70% গ্রহণ করতে হবে। স্নেহ পদার্থ তেল, ঘি, মাখন জাতীয় খাদ্য মোট ক্যালোরি 20 থেকে 25% গ্রহণ করতে হবে। শাকসবজি, ফলমূল জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। সুষম খাদ্য পরিকল্পনায় বিভিন্ন বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। যেমন 1. ভিটামিন সি জাতীয় খাদ্য কমলা, জাম্বুরা, পেয়ারা, কামরাঙ্গা ইত্যাদি এক পরিবেশন। ভিটামিন এ জাতীয় খাদ্য সবুজ ও হলুদ শাকসবজি ও ফলমূল। অন্যান্য সবজি বেগুন, ঢেঁড়স, শিম, পটল, করলা, কচু ইত্যাদি। মৌসুমী ফল যেমন আম, জাম, কাঁঠাল, কলা, লিচু প্রভৃতি। মেনু পরিকল্পনার নীতি। পরিবারের সদস্যদের বয়স, রুচি, শারীরিক অবস্থা, আয় প্রভৃতি বিবেচনা করে সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করাকে মেনু পরিকল্পনা বলে। মেনু পরিকল্পনা করার সময় কতগুলো নীতি অনুসরণ করতে হয়। পরিকল্পনার নীতিগুলো হলো পরিবারের আয়। পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে খাদ্য পরিকল্পনা করতে হবে। খাদ্যের গুণগত মান বিচার করে পরিবারের আয় অনুযায়ী খাদ্য নির্বাচন করে মেনু পরিকল্পনা করতে হবে। বয়স অনুযায়ী ব্যক্তি বিশেষে খাদ্যের চাহিদা নির্ভর করে। একটি শিশু ও কিশোরী যে পরিমাণ খাদ্যের প্রয়োজন তা একজন প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধের জন্য প্রয়োজন নয়। কাজে বয়স অনুযায়ী প্রত্যেকের ভিন্ন ভিন্ন খাদ্য প্রয়োজন। সদস্য সংখ্যা কম সদস্য বিশিষ্ট পরিবারে মাছ, মাংস, দুধ, ডিম যেভাবে খেতে পারে একই আয়ে বেশি পরিবারে বেশি সদস্য বিশিষ্ট পরিবারে সেভাবে খেতে পারে না। আয় যাই হোক না কেন খাবারের পুষ্টিমূল্য ঠিক রেখে খাদ্য পরিকল্পনা করার মূল উদ্দেশ্য। রুচি খাদ্য ব্যবস্থা অনেকটা ব্যক্তি রুচির উপর নির্ভর করে। পরিবারের এক এক সদস্যের রুচি এক এক রকম। কেউ ঝাল খেতে পছন্দ করে, আবার কেউ মিষ্টি, কারো আবার টক পছন্দ। যেমন কেউ দুধের পরিবর্তে ফিরনি, পায়েস, পুরি ইত্যাদি রাখা যেতে পারে। আবার সকালের নাস্তায় প্রতিদিন রুটি না খেয়ে পরোটা, লুচি, খিচুড়ি ইত্যাদি তৈরি করা যেতে পারে। বৈচিত্র্য ও স্বাদ একঘেয়েমি দূর করতে ও খাবারের বৈচিত্র্য আনতে মেনুতে বিভিন্ন রং, স্বাদ ও বিভিন্ন আকার, ঘনত্ব, ঘ্রাণের খাবার অন্তর্ভুক্ত করা যেতে পারে। স্বাস্থ্য পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে মেনু পরিকল্পনা করতে হবে। হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তার জন্য পথ্যের ব্যবস্থা করতে হবে। আবহাওয়া ও ঋতুভেদ আবহাওয়া বা ঋতুভেদে খাদ্য পরিকল্পনা ভিন্ন হয়। শীতকালে মাছ, মাংস, ডিমের সাথে চা, কফি, স্যুপ ইত্যাদি প্রাধান্য দেওয়া উচিত। গ্রীষ্মকালে কম পরিমাণে মাছ, মাংস সাথে নানা ধরনের ফল, জুস, শরবত ইত্যাদি খাদ্য গ্রহণ করা উচিত। বর্ষাকালে সাধারণত ভাজা ও মচমচে খাদ্য প্রাধান্য পায়।
উৎসব ও অনুষ্ঠান। উৎসব ও অনুষ্ঠানের মেন পরিকল্পনায় তারতম্য হয়। আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়, যেমন ঈদ, পূজা, পয়লা বৈশাখ ইত্যাদি উৎসব এবং জন্মদিন, গায়ে বিয়ে ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয়। উৎসব ও অনুষ্ঠানের অনুযায়ী মেনুতে পার্থক্য থাকে। মেনু পরিকল্পনার সময় তা অবশ্যই বিবেচনা করতে হবে। রন্ধন পদ্ধতি: ঝলসানো, ভাপে রান্না, ভাজা, ব্রেড ইত্যাদি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খাদ্য প্রস্তুত করতে হবে। খাবারের পুষ্টিমূল্য ও রন্ধন পদ্ধতি সঠিক পদ্ধতি অবলম্বন করে করতে হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থা: নতুন কর্মসূচিতে প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থা বর্তমানে একটি লাভজনক ব্যবসা। হোটেল, হাসপাতাল, ছাত্রাবাস, হোস্টেল, শিশু পরিচর্যা কেন্দ্র, নার্সিংহোম, ক্যাফেটেরিয়া প্রভৃতি স্থানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধিকাংশ লোকের জন্য খাদ্য প্রস্তুত ও পরিবেশন করা হয়। এবং এসব প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থায় যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন সেগুলো হলো ব্যবস্থাপক নিয়োগ, প্রতিষ্ঠানের আকার, আয়তন ইত্যাদি, উদ্দেশ্যবলী ও নীতিমালা ইত্যাদির উপর ব্যবস্থাপকের দায়িত্ব নির্ভর করে। কোন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ব্যবস্থাপকের দায়িত্ব অনেক। মেনু পরিকল্পনা: প্রতিষ্ঠানের মেনু পরিকল্পনা ও বাজেট করা। মেনু অনুসারে খাদ্য ক্রয় করা একটি গুরুত্বপূর্ণ কাজ। খাদ্যের মান, গুণ, দাম, মৌসুমী ইত্যাদি লক্ষ্য রাখতে হবে। খাদ্য গুদামজাতকরণ: বাজার করার পরে আসে সঠিক খাদ্যের গুদামজাতকরণের বিষয়টি। সঠিকভাবে ভান্ডারজাত ও গুদামজাত করতে না পারলে পচনশীল খাদ্য পচে নষ্ট হয়ে যায় এবং ইঁদুর, তেলাপোকা ইত্যাদি খাবার নষ্ট করে। আলো ও তাপের প্রভাবে খাদ্যের পুষ্টিমূল্য নষ্ট হয়। খাদ্য প্রস্তুত: অভিজ্ঞ পাচক দ্বারা খাদ্য প্রস্তুত করতে হবে। খাদ্য প্রস্তুতের সময় রেসিপি সঠিকভাবে অনুসরণ করে রান্না করতে হবে। রান্নার সময় ব্যয় সংকোচনের দিকে লক্ষ্য না রেখে মানের দিক বেশি লক্ষ্য রাখতে হবে। ব্যয় সংকোচনে লোকসান হওয়ার আশঙ্কা থাকে। খাদ্য পরিবেশন: কি ধরনের খাদ্য পরিবেশন ব্যবস্থাপনা হবে সেটা আগে বিবেচনা করতে হবে। বিভিন্ন ধরনের পরিবেশন পদ্ধতি আছে, যেমন ক্যাফেটেরিয়া সার্ভিস, ওয়েটার সার্ভিস, বুফে সার্ভিস ইত্যাদি। লোক সংখ্যা এবং উপলক্ষ ইত্যাদির উপর ও খাদ্য পরিবেশন পদ্ধতি নির্ভর করে। পরিষ্কার পরিচ্ছন্নতা: খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখতে হবে। পরিচ্ছন্নতার কাজে দক্ষ ব্যক্তি নিযুক্ত করতে হবে। মজুদ ঘর, রান্নার স্থান, খাদ্য পরিবেশনের স্থানে বায়ু, আলো চলাচল, ধোঁয়া নির্গমন, পানি নিষ্কাশন ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনীয় আসবাবপত্র ও তৈজসপত্র: প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় আসবাবপত্র ও তৈজসপত্রের বিষয়ে বিবেচনা আনতে হবে।
অধিক লোকের রান্নার জন্য বড় বড় হাঁড়ি, পাতিল, চামচ, অধিকাংশ প্লেট, গ্লাস, চেয়ার টেবিল ইত্যাদি থাকা দরকার। রান্নার কাজে বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহারের ফলে কাজ কিছুটা সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, সর্বোপরি তোমাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।